একজন নারী ভিকটিমের বক্তব্য পড়লাম যে তিনি পর্দানশীল মহিলা ছিলেন। তার শাস্তি ছিল আয়নাঘরে আপনার তার বোরখা খুলে তাকে জানলার দিকে মুখ খড়ায়া পিছনে হাত বেঁধে বসায় রাখতো সারাদিন। তো ওইখানে ওই এলাকাতে যত ওই র্যাবের অথবা ওইখানকার যত কর্মকর্তা কর্মচারীরা, ওই এলাকার যত আয়নাঘরের চাকর বাকররা ছিল, এই চাকর বাকররা সারাদিন ওই জানলা দিয়ে মেয়েটাকে দেখতে আসতো। এখন একটা বোরখা পরা অথবা পর্দানশীল মেয়ের জন্য এর থেকে ট্রমাটাইজড শাস্তি তার জীবনে আর কি হইতে পারে? আজকে দেখলাম আপনার গুম কমিশনের যে রিপোর্ট, তার সেকেন্ড ফেজের রিপোর্ট সম্ভবত পাবলিশ করেছে। আপনারা জানেন যে গত বছর অক্টোবরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে গুমের তদন্ত করবার জন্য একটা কমিশন করে দিয়েছে। কমিশনের খুব আন্তরিকতার সাথে অনেক পরিশ্রম করে কাজ করেছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু শুরু থেকেই আমরা যে দাবিটা করেছিলাম যে কমিশনটা আসলে গণতদন্ত কমিশন ফর্মে করা দরকার। পাবলিক হিয়ারিং হবে, গণশুনানি হবে, যেটা পরবর্তীতে আপনার অথবা লাইভ বিটিভি সম্প্রচার করবে। এবং এটার মডেল নিয়েও আমি বহুবার কথা বলেছি যে আমেরিকার সেনেট হিয়ারিংয়ের মতো, কংগ্রেশনাল হিয়ারিংয়ের মতো এই তদন্ত কমিশনটা ফাংশন করা দরকার। কারণ এটা বাংলাদেশের ইতিহাসের এত জঘন্যতম একটা অন্ধকার অধ্যায়, যেটাকে আসলে মানুষের জানানো দরকার, মানুষকে যে আসলে কি হয়েছে। হাসিনা যে লেভেলের অন্যায় করেছে গত 16 বছরে, আওয়ামী লীগ যা করেছে, কি করেছে। তো এখানে আমরা যতটুকু বললাম যে কয়েক হাজার মানুষ ইতিমধ্যে তাদের যে তদন্ত অথবা তাদের জীবনের যে বর্ণনা, ঘটনার স্টেটমেন্ট সেখানে কমিশনে জমা দিয়েছে এবং এটার পূর্ণাঙ্গ একটা তালিকা করে এর এগেনস্টে কোথায় কোথায় অপরাধ সংঘটিত হয়েছে সেটার একটা প্রতিবেদনও দেওয়া হয়েছে। এবং যেখানে যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে আইসিটি, সেটার সাথে মিলে কাজ করা দরকার, সেটাও তারা করছে। সমস্যা যেটা হয়েছে যে এই কমিশনটা মানুষের গল্পগুলোকে যেভাবে পাবলিক প্লেসে আনা দরকার ছিল, এইটা তারা কোনোভাবে আনতে পারে নাই। তারা খুব নীরবে প্রচুর ভালো কাজ করে, কিন্তু ভালো ব্রিফিং নাই। তারা প্রত্যেক দিন যে মানুষের গল্পগুলো আসতেছে, এই গল্পগুলোর যে ভয়াবহতা এবং এগুলোর সাথে কারা কারা আসলে জড়িত ছিল, সেটা আসলে মানুষের কাছে খুব পরিষ্কার হচ্ছে না। কিন্তু পৃথিবীতে আমরা দেখেছি, দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর বহু দেশে এই গণহত্যার যে কমিশনগুলো হয়েছে সেগুলো আসলে সবসময় ওপেন ছিল। মানুষ সেখানে দেখতে পেরেছে কি হয়েছে, বর্ণনাকারীদের গল্পগুলো শুনেছে, গণমাধ্যম সেগুলো লাইভ ব্রডকাস্ট করেছে। সেই জায়গাটাতে এখানে ঘাটতি আছে। এবং আজকে পত্রিকাতে যেগুলো দেখলাম আপনার, যে নির্যাতন র্যাবের সেলগুলোতে আয়নাঘরে যে নির্যাতন হয়েছে তার কিছু বর্ণনা সেখানে আসছে। যেমন ধরেন আপনার ওয়াটার বোর্ডিংয়ের কথা আসছে। এবং এই 4-5 রকমের বর্ণনার কথা শুনে আমার সেই গুয়ান্তানামো বে, যে কিউবার একটা অংশ যেটা আমেরিকার কাছে লিজ নেওয়া, সেই জায়গাতে যে আপনার 9/11-এর পরে যে আপনার হাজার হাজার মুসলমানদেরকে সারা দুনিয়া থেকে গ্রেফতার করে নিয়ে ওখানে রেখেছে এবং তাদের উপর যে নির্যাতনগুলো করেছে, যে এক্সট্রাঅর্ডিনারি রেন্ডিশনের কথা এসছে, সিআইএর রিপোর্ট পরবর্তীতে এসছে, সেগুলোর কথা মনে পড়েছে যে আসলে কি পরিমাণ তাদেরকে আপনার নির্যাতন করা হয়েছে। তো তার ভিতরে দেখলাম যে ওয়াটার বোর্ডিংয়ের কথা আসছে। ওয়াটার বোর্ডিং হচ্ছে যে আপনার শোয়ে গামছা দিয়ে মুখটা বেঁধে দেয়, বেঁধে দিয়ে তার উপরে কন্টিনিউ পানি ঢালতে থাকে। তো পানি ঢালতে ঢালতে যেটা হয় যে আপনার দম নিতে কষ্ট হয়, কথা বলতে পারে না, আর এর ভিতরে প্রশ্ন করতে থাকে কন্টিনিউ যে তুই এটা করছিস কিনা, তুই এটা করছিস কিনা, অমুকরে মারছিস কিনা, আওয়ামী লীগের বিরুদ্ধে এটা বলছিস কিনা, এই ধরনের কন্টিনিউ প্রশ্ন করতে থাকে। তো এখন বেচারা কি আসলে দম নেবে না প্রশ্নের উত্তর দেবে? একজন নারী ভিকটিমের বক্তব্য পড়লাম যে তিনি পর্দানশীল মহিলা ছিলেন। তার শাস্তি ছিল আয়নাঘরে আপনার তার বোরখা খুলে তাকে জানলার দিকে মুখ খড়ায়া পিছনে হাত বেঁধে বসায় রাখতো সারাদিন। তো ওইখানে ওই এলাকাতে যত ওই র্যাবের অথবা ওইখানকার যত কর্মকর্তা কর্মচারীরা, ওই এলাকার যত আয়নাঘরের চাকর বাকররা ছিল, এই চাকর বাকররা সারাদিন ওই জানলা দিয়ে মেয়েটাকে দেখতে আসতো।
এখন একটা বোরখা পরা অথবা পর্দানশীল মেয়ের জন্য এর থেকে ট্রমাটাইজড শাস্তি তার জীবনে আর কি হইতে পারে, যে কন্টিনিউ বিভিন্ন পুরুষ মানুষরা জানলা দিয়ে আসতেছে এবং বাজে বাজে মন্তব্য করছে, কিন্তু নিজেকে তো অনেক ঢেকে রাখতি, তো এখন কী লাভ হইলো, আমরা তো সব দেখে ফেললাম। তারপরে হচ্ছে টর্চার করা হইতো, টর্চারের কারণে তার যে মানে ফিমেল হাইজিন ইস্যুজ আছে এবং এই সব সময়ে তার যে হাইজিন ম্যাটেরিয়ালগুলো দরকার সেগুলো পর্যন্ত তাকে অ্যাভেল করতে দেওয়া হতো না। এই লেভেলের শারীরিক মানসিক টর্চার করেছে র্যাবের আয়না ঘরে। তারপরে ইলেকট্রিক চেয়ারের কথা তো আপনারা কমনলি শুনেছেন, যে ইলেকট্রিক শক মানে চেয়ারটা দিয়ে ঘোরাইতো, তো অনেকক্ষণ ধরে ঘোরাইলে পরে যেটা হয় কন্টিনিউয়াসলি বমি হয়, বমি হওয়ার পরে মাথা ধরে, ঘুমানো যায় না। আর একটা শাস্তি ছিল আপনার কমন শাস্তি, সেটা হচ্ছে ইলেকট্রিক শক। পার্টিকুলারলি যেটা হয় যে বন্দিকে বলা হইতো যে তুমি পেশাব করো, তো পেশাব করা অবস্থায় ইলেকট্রিক শকটা দেওয়া হইতো প্রাইভেট পার্টে। তখন যেটা হইতো যে আপনার পুরো শরীরটা কেঁপে মনে হইতো যে সে উঠতেছে, কয়েকতলা বিল্ডিংয়ের ছাদের উপরে উঠে গেছে। ঘুমাইতে দেওয়া হতো না, আপনার 5,000, 10,000, 15,000 মেগাওয়াটের লাইট জ্বালায় রাখতো সারাদিন, তাকে ঘুমাইতে দেওয়া হতো না। তো এই স্লিপ ডেপ্রিভেশনের কারণে যেটা হতো, মানুষ পাগল হয়ে গেছে। বহু ছেলে মেয়ে আছে যারা আসলে চোখের সমস্যা হয়েছে, যেমন ব্যারিস্টার আরমান, যাকে কয়েক মাস আগে আপনার যার বর্ণনা শুনছিলাম, তো ব্যারিস্টার আরমান বলছিল যে তার 2টা চোখ বেঁধে রাখার কারণে এবং অনেক লাইটে ঘুমাইতে না পারার কারণে বহু বছর 7-8 বছর ধরে চোখ দুটোর পাওয়ার হয়ে গেছে এবং চোখের সার্জারি করতে হয়েছে। তাহলে এই লেভেলের নির্যাতন, এবং এই কমিশনে বলেছে যে এই কমিশনে গুম খুনের সাথে হাসিনার সরাসরি জড়িত। তারেক আহমদ সিদ্দিকী নামে যে ডিসগ্রেসড সামরিক বাহিনীর কর্মকর্তা ছিল, শেখ হাসিনার আত্মীয় ক্রিমিনাল, সে এটার সাথে ইনভলভ। ইভেন ভারতের ইনভলভমেন্টের কথাও এখানে আসছে, যে গুম করা, ওই পারে ফেলে দেয়া, নির্যাতন করার সাথে ভারতও স্টাবলিশমেন্ট আকারে এখানে ইনভলভ ছিল। এই তথ্য প্রমাণের কথা গুম কমিশন বলেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে যারা জুলাই আগস্টের 1 বছর পূর্তি না হতেই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে পেতে চায়, নির্বাচনে অংশগ্রহণ করাতে চায়, পুনর্বাসন চায়, বাংলাদেশের কিছু অংশ চায়, বাংলাদেশের সামরিক বেসামরিক আমলারা চায়, সুশীল সমাজ চায়, ভারত চায়, দিল্লির পুরো এই যে গোলাম চক্র আছে তারা সবাই চায়। তারা আসলে কি চায়? তারা কি শুধু দিল্লি এবং আওয়ামী লীগের আধিপত্যবাদ ফেরত চায়, না তারা আসলে গুম খুনের সেই স্বর্গরাজ্যটা ফেরত চায়? এবং সবচেয়ে সারপ্রাইজিং যেটা, এগুলোর সাথে ইনভলভ যে সকল কমান্ডিং অফিসাররা ছিল, আপনার গোয়েন্দা সংস্থার প্রধান ছিল, যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, তাদেরকে পর্যন্ত বিচারের মুখোমুখি করতে দেয়া হচ্ছে না। তাদেরকে এই মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল আছে তার কাছে সোপর্দ করা হচ্ছে না। তাহলে দেখেন পুরো এস্টাবলিশমেন্ট, দেশে 1400 শহীদের রক্তের উপরে একটা গণ অভ্যুত্থান হয়েছে, 26,000 লোক প্রতিবন্ধী হয়ে গেছে, 600-র উপরে লোক অন্ধ হয়ে গেছে। সেই রকম একটা বাস্তবতার সংস্কার বিচারের দাবি যখন সব জায়গা থেকে তোলা হচ্ছে, এটাকে ব্যর্থ করবার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে একটা শ্রেণী। এবং তারা কারা, এইটাও খুব পরিষ্কার হয়ে গেছে গুম কমিশনের রিপোর্টে। এখন এই বাস্তবতায় আমরা নতুন বাংলাদেশটা করব কিভাবে? সেই জন্য হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখা, সেটা হচ্ছে যে বাংলাদেশ 2 করবার ক্ষেত্রে আমাদের শত্রু কারা, এটা নতুন করে আবার ভাবা। মির্জাফর, লেন্দুবদর্জি কারা, যারা নতুন করে এই গণ অভ্যুত্থানটাকে ব্যর্থ করে আগের দিল্লির আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের বাংলাদেশে ফেরত নিতে চায়, এবং তারা এখনও চাকরিতে বহাল তবিয়তে আছে। আমাদের আমলাতন্ত্র বলেন, আমাদের আর্মড ফোর্সেসের সিনিয়র লিডারশিপে বলেন, তারা সব জায়গাতে আছে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা যখন আমরা আলোচনা করব বিদায়ের পরে, তার ভিতরে সবচেয়ে বড় ব্যর্থতা যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে তাদের অযোগ্যতা, তাদের অদক্ষতা, যে তারা প্রশাসনের উপরে কোনো নিয়ন্ত্রণ নিতে পারে নাই। অধিকাংশ উপদেষ্টার কোনো পারফরমেন্স নাই, সাকসেসফুলি কোনো বিষয় তারা ডিল করতে পারছে না। এবং একের পর এক এই যে ছোটোখাটো মাঝারি আন্দোলন হচ্ছে, যে আন্দোলনগুলোর ভিতরে অনেক ন্যায্যতা আছে, সেই রকম ন্যায্য আন্দোলনগুলো তারা ডিল করতে পারছে না। এই অযোগ্যতাগুলো অন্তর্বর্তীকালীন সরকারের যে কর্মক্ষমতা,
এই দক্ষতাকে ব্যর্থ করে দিচ্ছে। এবং এই বাংলাদেশ 2-এর প্রজেক্ট, অন্তর্বর্তীকালীন সরকার প্রজেক্টের যে ব্যর্থতা থেকে থাকে, তাহলে এই ব্যর্থতাকে কোনোভাবে অস্বীকার করবার সুযোগ আমাদের আসবে না। তাই গুমের যে প্রতিবেদন আসছে, আমরা চাই এখনও সময় আসছে, এগুলোকে পাবলিক করেন, এগুলোকে গণশুনানিতে নিয়ে যান, বিটিভির মাধ্যমে লাইভ করেন, দেশের মানুষ জানুক, দেখুক যে প্রত্যেকটা মানুষের উপরে কী পরিমাণ নির্যাতন হয়েছে। এগুলো নিয়ে নাটক সিনেমা বানানো দরকার, ডকুমেন্টারি করা দরকার, বাংলাতে ইংরেজিতে, সারা পৃথিবীকে বোঝানোর জন্য যে আওয়ামী লীগকে কেন এই দেশের মানুষ নিষিদ্ধ দেখতে চায়। এটা ইকোনমিস্টে পাঠানো দরকার, যে এই টাকা দিয়ে লবিস্ট অ্যাপয়েন্ট করে কলাম লেখার পিছনের লোকগুলোকে আইডেন্টিফাই করবার জন্য যে আসলে বাংলাদেশে কি হয়েছে গত 16টা বছর। এইটা হচ্ছে গুম জিনিসটা বোঝাটা হচ্ছে তার একটা গ্ল্যারিং এক্সাম্পল হবে আর কি, যদি এটা আমরা পরিষ্কার করে জাতির কাছে বোঝাতে পারি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথা শুনলাম এবং যে বিষয়টি বারবারই আলোচনায় এসেছে আয়নাঘর, এবং এই আয়নাঘর ঘিরে মানুষের যে হতাশা, পারিবারিক যে বিভিন্ন বিষয়, তাদের আত্মীয় স্বজন হারানোর যে হাহাকার, এই বিষয়গুলো কিন্তু কন্টিনিউ বাংলাদেশের ছিল। এবং বিগত 16 বছরে এই বিষয়গুলো নিয়ে যারা সাফার ছিল তারা কিন্তু অনেক কষ্টের জীবন পার করেছে, এবং এই আয়নাঘরে যারা ছিল তাদেরও জীবনের কষ্টের সীমা ছিল না, এবং অনেকেই মৃত্যুবরণ করে। কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু অনেক সময় বিভিন্ন সংগঠন কিন্তু আপনার এই জাতীয় প্রতিবাদে যারা অংশগ্রহণ করে তারা আওয়াজ তুললেও কিন্তু পরবর্তী সময় এটা কিন্তু জনগণের মধ্যেও কোনো ফিলিংস না থাকার কারণে পরবর্তী সময় কিন্তু মানুষ, এইসব ফ্যামিলি কিন্তু দিনের পর দিন এক একজন মানুষ হারিয়েছে। অর্থাৎ পরবর্তী সময় এখন যেটি সুযোগ ছিল সেটিও কিন্তু ইন্টার গভর্নমেন্ট এই তার যে অকর্মতার কিন্তু পরিচয় দিয়েছে, এবং তারা এই বিষয়ে কিন্তু অদক্ষতার পরিচয় দিয়েছে, এবং আমাদের জনগণের পক্ষ থেকে ইন্টার গভর্নমেন্টের প্রতি যে আশাটা ছিল সেটিও কিন্তু তারা পূরণ করতে পারে নাই। অতএব এই গভর্নমেন্ট, ইন্টার গভর্নমেন্টের যে দায়িত্বহীনতার যে পরিচয় সেটিও কিন্তু জনগণ এখন কিন্তু খারাপ চোখে দেখছে। অতএব উচিত হবে তাদের, যেহেতু এখনো ক্ষমতায় আছে, অবশ্যই তাদের এই বিষয়টা গুরুত্ব দিয়ে এই ঘটে যাওয়া 16 বছরের এই বিচারগুলো অবশ্যই দ্রুতই সম্পন্ন করে এইসব ব্যক্তিদের বিচারের আওতায় নিয়ে আসা।